আগামী 12ই ফেব্রুয়ারি গোটা দেশে সাধারণ ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলি। তাকে সমর্থনও করেছে সংযুক্ত কিষাণ মোর্চা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিআইটিউ রাজ্য সাধারণ সম্পাদক জিয়াউল আলম। আমরা জিয়াদার থেকে প্রথমেই জেনে নেব যে এ রাজ্যের শিল্পভিত্তিক এবং ফেডারেশন ভিত্তিক যে ধর্মঘট, সেই ধর্মঘটের প্রস্তুতি সম্পর্কে। জিয়াদা, প্রস্তুতি কিভাবে হচ্ছে বিভিন্ন সেক্টরে? প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে গিয়ে সারা দেশে এটা সাধারণ ধর্মঘট, কারণ সেটাই প্রয়োজন হয়ে পড়েছিল। যেভাবে কেন্দ্রীয় সরকার হঠাৎ করে আচমকা 21শে নভেম্বর মধ্যরাত্রে গেজেট করে দিয়ে 4টে লেবার কোড তারা এনফোর্স করে দিল। এখন এই 4টে লেবার কোড গত 100 বছর ধরে যে সকল লেজিসলেশন এমপ্লয়ের ক্ষেত্রে তৈরি হয়েছে পারস্পরিকভাবে, সেগুলোকে সবগুলোকে ড্যামেজ করে দিয়েছে। এবং এটাকে অনেকে বলছে সাবসিউম করে নিয়েছে সমস্ত লেবার লেজিসলেশনগুলো, তা না, ডিনাই করে দিয়েছে সব কিছু, যেটার কোনো প্রয়োজন ছিল না, অযথা। যেমন প্রয়োজন ছিল না 3টে ফার্ম ল অযথা এটাকে চাপিয়ে দিতে চাইছিল, যেটা তাকে রোল ব্যাক করে নিতে হয়েছে। ফলে 12ই ফেব্রুয়ারি যে সাধারণ ধর্মঘট, এই ধর্মঘট পরবর্তীকালে গভর্নমেন্টকে অনেকটা পরিমাণে এটা রোল ব্যাক করতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাধারণ ধর্মঘট কোনোভাবেই করা যাবে না, কারোরই উচিত না। কারণ 12ই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে, সেই দিন লাস্ট পেপার, এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে। ফলে রাস্তাঘাট সম্পূর্ণ স্বাভাবিক থাকবে, যাত্রী পরিবহন সম্পূর্ণ স্বাভাবিক থাকবে, সে যত ধরনেরই হোক না কেন, ট্রেন, বাস, ট্রাম, টোটো, অটো, ট্যাক্সি, ওলা, উবের, রাইডার, সমস্ত কিছু খোলা থাকবে। যেহেতু পরিবহনের সাথে যুক্ত শ্রমিক কর্মচারী যারা, তাদের উপরে একটা ড্রাকোনিয়ান আইন আছে, যেটা আপনারা জানেন। অ্যাক্সিডেন্ট বলা হলেও এই আইনে তার সমস্ত দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। সে রাস্তা খারাপ অবস্থাতে অ্যাক্সিডেন্ট হতে পারে, সে ট্রাফিক গার্ডের ভুলের কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে ড্রাইভারের উপরে, এবং সেগুলো নন বেলেবল করে দিয়েছে। ফলে এই ধরনের ড্রাকোনিয়ান আইনটাও যেহেতু এর সাথে যুক্ত আছে, যার জন্য পরীক্ষার শেষে সন্ধ্যার পর 6টা থেকে 6টা 10 মিনিট প্রতীকী প্রতিবাদ রাস্তায় দাঁড়িয়ে পরিবহন শ্রমিকরা এই রাজ্যে করবে। প্রস্তুতি আর কি, যাদের ধর্মঘট, সেই শ্রমিক, কর্মচারী, ইঞ্জিনিয়ার, বিভিন্ন সেক্টরে, গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট ডিপার্টমেন্টে কর্মচারীরা, শুধু এডুকেশন সেক্টর, স্কুল ইত্যাদি বাদ দিলে, তারা এই নিয়ে করোনার সময়কাল থেকে, যখন এটা ইনিশিয়েট করেছিল 19-20 সালে পার্লামেন্টে, তখন থেকেই তারা এই নিয়ে লেগে আছে। 26শে নভেম্বর হ্যাঁ, 2020 সালে ফলে ধর্মঘট হয়েছিল। এভরি এস্টাবলিশমেন্টে, প্রত্যেকটা কর্মক্ষেত্রেই এবং পরিষেবা ক্ষেত্রে শ্রমিকদের ভিতরে একটা সাধারণ কথাবার্তা, আলাপ আলোচনার ভিতর দিয়ে, স্ট্রাইক তো কেউ এমনি 8-5টা প্রোগ্রামের মতো না, ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিসের মতো না, এটা রীতিমতো, যেখানে দেখা যায় যে গভর্নমেন্টও সম্পূর্ণভাবে ইজ অফ ডুইং বিজনেসের নামে মোস্টলি বড় বড় কর্পোরেট হাউস, প্রাইভেট, তাদেরকেই সুবিধা দেওয়ার জন্য এই ধরনের শ্রমিক কর্মচারীদের যে সম্মান মর্যাদা, তাদের যে অধিকার, তাদের যে ডিজার্ভিং পে প্যাকেট, এগুলোকে অস্বীকার করছে। এবং ওয়ার্ক প্লেসের যে হচ্ছে যে ধরনের পরিবেশ থাকা দরকার, কাজের ঘন্টা ইত্যাদি, এবং তাদের যে ভবিষ্যনিধি বা সামাজিক সুরক্ষা, সেগুলো যেরকম ডিফাইন্ড ওয়েতে থাকা দরকার, সেগুলো নেই। ফলে তো একটা সাধারণ ঐক্যমত্য সমস্ত ট্রেড ইউনিয়নেরই যেমন হয়েছে, তেমনি ওয়ার্ক প্লেসে ওয়ার্কারদের মধ্যেও সেটা হচ্ছে। সেটা
জুট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সেটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, এবং সেটা টি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সেটা টেক্সটাইলের ক্ষেত্রে, এবং বলতে গেলে যারা ভেন্ডিং করে জীবিকা নির্বাহ করে, যারা অসংগঠিত ক্ষেত্রে সঙ্গে কথা বলছি। অসংগঠিত আমি বলি না, কারণ নাথিং অসংগঠিত, সবটাই আলটিমেটলি ভ্যালু অ্যাড হয়, সার্ভিস দিচ্ছে তারা। একদম। গভর্নমেন্ট যেহেতু তাদের ওয়েজ ডিটারমাইন করেনি, তাদেরকে নির্দিষ্ট ওয়ার্ক প্লেস দেয়নি, বা তাদের বিজনেস করার জন্য কোনো সাপোর্ট দেয়নি, যেটা দিয়ে থেকে থাকে বিগ হাউসকে গভর্নমেন্ট লোন, সাবসিডি, ছাড়, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে রেগুলেশনস, সুবিধাজনক ফ্রেমওয়ার্ক করে দেয়। তো সেটা আমাদের দেশের যারা রিটেল বিজনেস করে, দোকানদার ইত্যাদি, নাই নাই করে প্রায় 15 কোটি আছে, হুম। তাদের ক্ষেত্রে তো এই ধরনের কোনো সাপোর্ট নেই। ফলে যেটা জিএসটির ক্ষেত্রে রিভিউ করলো, তাতেও তাদের খুব একটা সুবিধা হলো না, মূলত বড়দের সুবিধা হলো। আর বাজেট যেটা হলো, তাতে তো আরো ভয়ঙ্কর অবস্থা হলো। ফলে সবটা মিলিয়ে একটা সার্বিক ঐক্যমত্য তৈরি হচ্ছে, এবং যে ধরনের পরিস্থিতির সম্মুখীন গত কয়েক মাস ধরে আমেরিকার তারিফ ওয়ারের থ্রেটনিং এর কারণে বিভিন্ন জায়গায়, সেই সুযোগে মালিকপক্ষ, অথরিটি যেভাবে সেটাকে ওয়ার্কারদের, এমপ্লয়ীদের উপরে চাপিয়েছে, মূলত আইটি সেক্টরে, আইটি এনাবেল সার্ভিস সেক্টরে, সেই পরিস্থিতি বুঝে এই ধরনের নিত্য নতুন সেক্টরে, যেখানে সাধারণত ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিস এত আহ, উম, প্রকটভাবে হতো না, সেগুলোর ছেলেমেয়েরাও এটার সাথে যুক্ত হচ্ছে। তারা আলোচনা করছে, বহু জায়গায় তারা নোটিশও দিয়েছে। আহ, সম্প্রতি গিগ ওয়ার্কাররা, প্ল্যাটফর্ম বেসড ওয়ার্কার, যেটা সংখ্যাটা বাড়ছে, তারাও তাদের মতো করে তারা প্রিপারেশন নিচ্ছে, তারা তাদের কোম্পানিকে, তাদের অথরিটিকে তারা নোটিফাই করছে, এবং পাবলিক অ্যাটেনশনও ড্র করছে যে ওই দিন তাদের সার্ভিসটা বন্ধ থাকবে বা ইত্যাদি। ফলে সেটা বিয়ার করার জন্য, কারণ তারা তো আলটিমেটলি সোসাইটিকে সার্ভিস দিয়ে থেকে থাকে, সেই সার্ভিস দেওয়ার বদলে তারা কোনো অ্যাসিওর্ড কোনো কিছুই পাচ্ছে না, ফ্রম মিনিমাম ওয়েজ টু সোশ্যাল সিকিউরিটি, এমনকি অ্যাক্সিডেন্টাল বেনিফিটও কিছু নেই। এগুলো তো আছেই, সেই প্রস্তুতি তো চলছেই, যেটা আমাদের রাজ্যের মানুষ এবং সারা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করলো। আমি জানি না আমাদের আউট অফ হোম যে রেডিমেড ফুড, সেই বিজনেসটা তো খুব গ্রোয়িং, বিকজ আমাদের দেশের লাইভলিহুড চেঞ্জ হচ্ছে, লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে। সেগুলো যে কোথা থেকে ম্যানুফ্যাকচারিং প্রসেসিং হয়ে আসছে, সেটাই নাজিরাবাদের অগ্নিকাণ্ডের পর সেটা সাধারণ মানুষকে খুব থমকে দিয়েছে, যে এতগুলো মানুষকে পুড়িয়ে মেরে দেওয়ার মতো কারখানা বা প্রসেসিং সেক্টর, সেগুলো অনুমতিই বা কে দিল, কিভাবেই তারা এগুলো করতে পারলো, আর সেখানে কতটা হাইজেনিক ভাবে খাবার তৈরি হয়, প্যাকিং কত কিভাবে হয় না হয়, যেখানে দেশে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড যে রেগুলেশনস আছে, ফাসায়ের মতো অথরিটি আছে, এবং রাজ্য সরকারের দায়িত্ব আছে, সেখানে লোকাল বডিজের দায়িত্ব আছে, সেগুলো তো আমরাই তো খাচ্ছি সেগুলো। ফলত আমরা কি খাচ্ছি না খাচ্ছি, কোন শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে, তাদের কর্মস্থলে কতটা সেফটি আছে না আছে, কি পায় না পায় সেটা তো পরের কথা, তা বলে কর্মক্ষেত্রে এইভাবে মরে যাবে? এটা হয়? তো এটা এখন স্ট্রাইকের অন্যতম ইস্যু হয়ে গেছে। হুম, এবং যেটা দেখছেন, গতকালকেও বডি এসছে, প্রত্যেক দিনই পরিযায়ী শ্রমিকদের মৃতদেহ আমাদের রাজ্যে আসছে। এটা তো এরকম পরিবেশটা ছিল না, এবং এটা হওয়ার অন্যতম কারণ, যেহেতু আমাদের দেশে এই সময়কালের সবচেয়ে বড় প্রয়োজন হয়ে পড়েছে যে অত্যাধুনিক পরিকাঠামো নির্মাণ, সেটা রেলের হোক, রাস্তার হোক, ব্রিজ, কালভার্ট, এবং সেই সাথে যেটা বেড়েছে সেটা হচ্ছে গিয়ে আরবানাইজেশনের কারণে রিয়েল এস্টেট বিজনেস। হুম। ফলে কনস্ট্রাকশন সাইটটা বুমিং,
এখন বুমিং হলে স্বাভাবিকভাবে সেখানে জব অ্যাভেলেবিলিটি বেশি, ফলে তার ডিম্যান্ড বেশি, এবং সেটা মোস্টলি এই ধরনের কাজগুলো বাড়ছে, ইনভেস্টমেন্টও বাড়ছে সাউদার্ন স্টেটে, ওয়েস্টার্ন স্টেটগুলোতে। আর আমাদের রাজ্যে সরকারের যা কাজ কম, যা গভর্নেন্স প্রক্রিয়া, যে পরিবেশ আছে, তাতে তো ইনভেস্টমেন্ট হচ্ছে না, ফলে এখানে কাজ নেই, কাজ যা ছিল তা কমে যাচ্ছে, ফলে সব চলে যাচ্ছে। এখন যেসব জায়গায় কাজ করছে সেখানেও তো গভর্নমেন্ট আছে, অথরিটি আছে, কিন্তু দেশে আইন নেই না, ফলে এই ধরনের সব দুঃখজনক ঘটনা ঘটছে। স্ট্রাইকের উদ্দেশ্য এই যে এত সব ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে বিভিন্ন কান্ট্রির সাথে, এগুলোর অনেক বেনিফিট আমাদের দেশ নিতে পারবে না, ওই এগ্রিমেন্টই হয়ে পড়ে থাকবে। তার কারণ হচ্ছে এই সকল আফ কান্ট্রিগুলো, বিশেষ করে ইউরোপ ইত্যাদি, এগুলো দেশে যে জিনিসটাই আমি এক্সপোর্ট করি না কেন, তার কিছু চেক ভালভ আছে, তার কিছু চেক লিস্ট আছে। তার ভিতরে অন্যতম হচ্ছে গিয়ে আহ, শ্রমিকরা যারা তৈরি করছে এইটা, যারা উৎপাদন করছে, তাদের মিনিমাম ওয়েজ আছে কিনা, তাদের সোশ্যাল সিকিউরিটি আইনি ভাবে দেখা হয় কিনা, ইন্সপেকশন হয় কিনা, ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট ঠিক আছে কিনা, ইফ দিস ইজ আর প্রডিউসড বাই দ্য ওমেন, তাহলে তাদের ম্যাটারনিটি বেনিফিট আছে কিনা, তাদের চাইল্ড কেয়ারিং, চাইল্ড বিয়ারিং অবস্থায়, ল্যাকটেটিং অবস্থায় তাদের কনজেনিয়াল সিচুয়েশন দেওয়া হয় কিনা, সুবিধা দেওয়া হয় কিনা, এইসব যদি এই লেবার কোডে উঠিয়ে দেয়, ফলে ওই সব সেক্টর থেকে, ফলে ওদের তো ইন্ডিপেন্ডেন্ট ইয়ে করে, ভিজিট করে, ওরা ওই মাল নেবে না। এরকম লট লট মাল আমাদের ফিরে এসছে, চিংড়ি মাছও ফিরে এসছে প্রসেসিং ভুলভাল কারণে, প্যাকেজিং গন্ডগোল হওয়ার কারণে, চা ফিরে এসছে নাম্বার অফ টাইমস আপ কান্ট্রিগুলো থেকে, আমাদের টেক্সটাইল বান্ডেল বান্ডেল ফিরে এসছে বিকজ অফ দিস ডাইং, কেমিক্যাল ডাইং এর কারণে। ফলে এগুলো রয়েছে, ফলে এটা আমাদের কম্পিটিটিভনেস বাড়াবে না, এই লেবার কোডগুলো আমাদের অনেক কিছু ক্ষতি করে দেবে, কিন্তু শুধু আরেকদিকে শ্রমিকদের না। বলা সব হচ্ছে মিলিয়ে একটা ওয়ার্নিং তো গভর্নমেন্টের কাছে 12 তারিখে যাবেই। হুম, আরেকদিকে বলা হচ্ছে যে এই 4টি লেবার কোডের ফলে নাকি যে নির্দিষ্ট একটি মানে সময় বেঁধে দেওয়া হবে যেখানে এর বেশি কাজ করানো যাবে না, মানে আসলে কি বাস্তবতাটা কি সেটা? মানে বলা হচ্ছে যে 8 ঘন্টা মানে উইকলি 48 ঘন্টা, এর বেশি কাজ করানো যাবে না, সরকারের রাজ্য কেন্দ্রীয় সরকার তা বলছেন। বাস্তবতাটা কি? ওইটা তো অন্য কথা। আমাদের দেশ তো কন্টিনিউ সেই যে বলা যায় ইউপিএ 1 গভর্নমেন্টের সময় থেকে, বিকজ অফ সো মেনি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমস, একটা হাইপ নিয়েছিল, এমনকি বাজেটেও ডেফিসিট অনেক কমে গেছিল, হুম। সেটা রেভিনিউ ডেফিসিটের ক্ষেত্রেও, সেটা ফাইন্যান্সিয়াল ডেফিসিটের ক্ষেত্রেও। তার কারণ হয়েছিল যে সোশ্যাল ওয়েলফেয়ারে ইনভেস্ট করলে উৎসাহ বাড়ে, কাজ কাম বাড়ে, ইনভেস্টমেন্টের একটা পরিবেশ তৈরি হয়, স্বাভাবিকভাবে রোল করে, এবং গভর্নমেন্টের আয় হয়। তো সেই সময় থেকে এখনো পর্যন্ত যদি বলা যায়, এখনো আমরা একটা ভালো ফাউন্ডেশনে আছি তুলনামূলকভাবে। আজকের দিনে বিভিন্ন দেশের যে জিডিপি নেগেটিভ আছে বা ইত্যাদি, অতটা আমরা খারাপ জায়গায় এখনো পৌঁছাইনি। আমাদের আশঙ্কা, যে ধরনের লেবার কোড করা হয়েছে, বা সিড বিল আনা হচ্ছে, বা ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে, আহ, এটার একটাই ফিলোসফি পিছনে দিচ্ছে, যে ইজ অফ ডুইং বিজনেস। এখন ইজ, যে কোনো জিনিস ইজ মানেটা কি? আনরেগুলেটেড। হুম। আনরেগুলেটেড হলেই ইতিমধ্যে আমাদের দেশের একটা বড় অংশের বিগ কর্পোরেট হাউস আছে যাদের বিজনেস মোডাস অপারেন্ডিটাই হচ্ছে আনফেয়ার, এবং তাদের লেবার প্র্যাকটিসটাও হচ্ছে আনফেয়ার। এখন এক্ষেত্রে যদি কোনো ভিজিট না থাকে, কোনো লেবার ডিপার্টমেন্ট ডাইরেক্টরেটের সেমি হচ্ছে গিয়ে যে কন্ট্রোল করার অথরিটি না থাকে, চেক করা। তাহলে তো কোথা থেকে হবে? তাহলে তো সব আনফেয়ার
বিজনেস করার কম্পিটিশন বাড়বে এবং তার সমস্ত বোঝা এসে পড়বে হচ্ছে গিয়ে শ্রমিক কর্মচারীদের, এবং সেখানে তারা আইনত প্রতিবাদ করতে পারবে না। তবে আমাদের ভরসা এটাই, সেটা হলো ওখানে কোথাও 54 ঘন্টা লিখেছে সপ্তাহে, কোথাও 48 ঘন্টা হুম, লিখেছে, কিন্তু ইতিমধ্যে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে 24 ঘন্টার ভিতরে যেখানে রাউন্ড দ্য ক্লক ম্যানুফ্যাকচারিং হতো, সার্ভিস দেওয়া হতো, সেখানে 3টে শিফট থাকতো। হুম, এখন সেটা হয়ে গেছে 2টো শিফট, মানে 12 ঘন্টা। 12 ঘন্টা করে। এখন 12 ঘন্টা করে হলেও সেটা গভর্নমেন্টের যেহেতু ইন্সপেকশন নেই, ও যদি বলেও 9 ঘন্টা, হুম, 6 9 54, তাই তো, হুম, যে 54 সেটাকে এক্সটেন্ড করে 55 কি 58 সে যাই করুক না কেন, ফলে সিম্পলি ওয়ার্কারটাকে কাজ করতে হবে, কিন্তু সে ডাবল দ্য রেট পাবে না, ওভারটাইম পাবে পাবে না। না। তার কারণটা হচ্ছে আমাদের দেশে এখন এই মুহূর্তে গত 10 বছরে আনএমপ্লয়মেন্ট রেটটা বিশেষ করে ইয়াঙ্গার এজ গ্রুপে খুব বেশি আছে। ফলে এটাকে খুব মিসইউজ করছে এমপ্লয়াররা, যে কাজ তোমার পছন্দ না হলে তুমি করবে না, তুমি ছেড়ে দাও, অন্য একজন আসবে। আর লেবার কোডে এইটাকেই ওপেন করে দেওয়া হয়েছে টার্ম এমপ্লয়মেন্ট। ফলে পেরিনিয়াল নেচার অফ জব হলেও সেন্ট্রাল গভর্নমেন্ট তার প্রত্যেকটা ডিপার্টমেন্টে, আমাদের রাজ্যে তো রাজ্য সরকারের ডাইরেক্টরেট থেকে শুরু করে সেমি গভর্নমেন্ট, গভর্নমেন্ট আন্ডারটেকিং, অল সেক্টরসে সব হচ্ছে টেম্পোরারি, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল অ্যান্ড ভেন্ডার সাপ্লাইড ওয়ার্কার। ফলে তাদের না আছে কোনো স্কিল আনস্কিল ম্যানুয়ালের কোনো ওয়েজ ডিফারেন্সিয়াল কিছু নেই, তাদের একটা বিশাল অংশ প্রভিডেন্ট ফান্ডে কভার করে না, তাদের সেই ধরনের কম্পেনসেটরি কিছু নেই, জিনিসপত্রের দাম বাড়লে তাদের যে কস্ট অফ লিভিং ইন্ডেক্স যেটা বাড়ছে সেটার সাথে তাদের ডিএ ভিডিএ এসব কিছু নেই, তাদের হাউজিংয়ের প্রশ্ন নেই, তাদের লিভ সেই অর্থে কোনো ডিফাইন্ড লিভ নেই। ফলে সবটা মিলে যেটা একটা ওয়ার্কার তার কাজের জায়গাটাকে যে নিজের মনে করবে, সেই পরিস্থিতি। এটা স্বাভাবিকভাবে হয়ে যায়। সে যে গর্ববোধ করবে যে আমি আমার যেখানে ইনস্টিটিউটে কাজ করছি, এস্টাবলিশমেন্টে, কারখানায় কাজ করছি, সেটা দিয়ে আমার সংসার চলছে, ফলে তো সেটার সম্পর্কে যে গর্ববোধ করবে, আমার কারখানাটার পারফরমেন্স আরো ভালো করি, এইটা থেকে সাইড করে দিচ্ছে। এইটা ইন্ডাস্ট্রিয়াল লেবার রিলেশনে এটা থিম হয় না, ফিলোসফি না। ফিলোসফিটা হচ্ছে এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনটা এমন হতে হবে যাতে পারস্পরিক স্বার্থ পূরণ হয়, এবং সেক্ষেত্রে কনফ্লিক্ট হলে গ্রিভ্যান্স রিড্রেশাল মেকানিজম থাকতে হয়। কথা বলি। সেটা বাইপার্টাইট লেভেলে না হলে ট্রাইপার্টাইট লেভেলে সেটা হতে হয়। সেই সব কিছু এখান থেকে সরিয়ে দিয়েছে। ফলে এটাকে আমরা অ্যাকচুয়ালি যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে ললেসনেস, মানে একটা হ্যাভক ক্যাওসের দিকে ঠেলে দিচ্ছে। এবং এই দ্বন্দ্বটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। দ্বন্দ্ব তো একটা জিনিস, সেটা তো প্রতিনিয়তই হয়ে থাকে। যেখানে ক্যাপিটাল ইনভেস্ট হয়েছে সেখানে ওয়ার্কার আছে বা হুম, এমপ্লয়ি আছে, সেখানে তো একটা হয়, কিন্তু সেটা মিউট হয়, সেটাকে অ্যাড্রেস করা যায়। শেয়ার, হুম, হুম, পারফরমেন্স ভালো হলো তাহলে 20% বোনাস, হুম, হুম, পারফরমেন্স ভালো হয়নি 15% বোনাস, হুম, সেগুলো তো বসেই নেগোসিয়েট করে। হ্যাঁ, তো সেগুলো না ছিল, আইনেই তো ছিল, লেবার লজেই ছিল, সেইভাবেই চলছিল। তাতে কি আমাদের দেশ খারাপ এগিয়েছে নাকি? 5% 6% জিডিপি এমনি এমনি আছে। ফলে এই ওয়ার্কারদের কন্ট্রিবিউশন থেকেই তো এটা আছে। একদম। কিন্তু বৈষম্যটা আছে এই জন্য, কারণ যারা করছে প্রডিউস তারা তাদের শেয়ারটা ঠিকঠাকভাবে পাচ্ছে। পাচ্ছেন না, যেহেতু মোস্ট অফ দ্য সেক্টরে গভর্নমেন্ট কোনো মিনিমাম ওয়েজ এনাক্ট করছে না, থাকলেও সেটাকে সময় ভিত্তিতে রিভাইজ করছে না, যার জন্যই আমাদের দেশে ডোমেস্টিক ক্ষেত্রে ডিম্যান্ডটাও কম। ফলে বহু নিত্য প্রয়োজনীয় জিনিসের উৎপাদনের ম্যানুফ্যাকচারিং সেক্টরও বন্ধ হয়ে আছে। ফলে ক্লোজার, লকআউট ইত্যাদি এগুলো
কোনোটাই ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিসের কারণে, ওয়ার্কারদের অশান্তির কারণে ভেরি নেগলিজেবল আছে, কিন্তু মেনলি আছে হচ্ছে মিসহ্যান্ডেলিং, মিসম্যানেজমেন্ট অন দ্য পার্ট অফ দ্য এমপ্লয়ার অ্যান্ড ওনার। ফলে এগুলোকে অ্যাড্রেস করার যে অন্যান্য রাস্তা ছিল সেইটা না করে যেটা করে দিচ্ছে সেটা হচ্ছে গিয়ে তাদের যে লোন সেগুলোকে ওয়েভার করে দিচ্ছে। তারা যে নিয়েছে তার কেস বহু জায়গায় কোর্টে কেস চলছে। এই যে এই হাউস, অনিল আম্বানি হাউস, তাদের কেস চলছে, টেলিকম সেক্টরে আছে, কোলে আছে, সব জায়গাতেই আছে, এবং আদানি হাউসকে নিয়েও আছে। ফলে এটা হচ্ছে আমাদের দেশে এমএসএমই একটা বড় বেস, কিন্তু সেটাকে ডিউলি টেক কেয়ার অফ করা হচ্ছে না। আমাদের দেশে লেবার ইন্টেন্সিভ সেক্টরগুলোকে ঠিকমতো নজর দেওয়া হচ্ছে না। ফলে এগুলোকে যেটা করা দরকার, আমরা সেটাই 12 তারিখের স্ট্রাইকের ভিতর দিয়ে বলতে চাইছি যে এগুলো করা দরকার। তুমি যেটা করেছো সেটা ভুল করেছো, সেটা থেকে রোল ব্যাক করে এসে তুমি এইভাবে করো, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক প্রগতি বাড়বে, বেকারত্ব কমবে, আমাদের দেশে জিনিসপত্রের আরো চাহিদা বাড়বে, ক্রয় ক্ষমতা বাড়বে। আমার এই স্ট্রাইকটা বেসিক্যালি আমাদের দেশের স্বার্থে, শ্রমজীবী মানুষের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে। আমার শেষ প্রশ্ন থাকবে, একই সাথে 2020 সালে 3টি কৃষি আইন এনেছিল এবং কৃষকরা দিল্লির প্রান্তর একদম অবরুদ্ধ করে একদম লাগাতার আন্দোলন চালিয়েছে। এই আজকের যে শ্রম কোড, এই শ্রম কোডের বিরুদ্ধে কি জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলনই একমাত্র পথ? জঙ্গি কি জঙ্গি না, সেটা তো হচ্ছে গিয়ে এমপ্লয়াররা এবং গভর্নমেন্ট কিভাবে এটাকে এনফোর্স করছে, এখনো পর্যন্ত তো করতে পারেনি। না। এবং যারা প্রকৃত অর্থে এমপ্লয়ার, এন্টারপ্রেনার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা জানে এইটা দিয়ে তাদের ব্যবসা হবে না। ফলে তারা সবসময় চায় যে ওয়ার্কাররা সংগঠিত থাকুক, ইউনিয়ন থাকুক, তাহলে আমার ওয়ার্কার এবং আমি, ওনার, ইনভেস্টর, পারস্পরিক কথা বলে আমাদের বিজনেসটাকে আমরা এগোতে পারবো। আনফেয়ার মোডাস অপারেন্ডি যাদের, যাদের জন্য ইজ অফ ডুইং বিজনেস, তারা চায় এসব ক্র্যাশ করে দিয়ে হচ্ছে রোলার চালিয়ে ওয়ার্কারদেরকে তাদের টার্মিনেশনের থ্রেটনিং পয়েন্টে রেখে এগুলো করতে। আর সেই জায়গাগুলোতেই অশান্তি হবে। সেইটা কোনটা মিলিট্যান্ট অশান্তি হবে, কোনটা শান্তিপূর্ণ অশান্তি হবে, কোনটা বয়কট হবে, কি হবে, সে তো সেখানকার পরিস্থিতি অনুযায়ী সেটা হবে। তবে এটা ওকে রোল ব্যাক করতে হবে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য নেশন অ্যান্ড দ্য ওয়ার্কিং পিপল। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।